আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন আয়োজিত আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাবিউল হাসান আছি আপনাদের সাথে। পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেষ বর্ষে এবং আমি নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে আরোহের প্রকারভেদ এবং তৃতীয় অধ্যায় নিয়ে এটি আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা কয়েকটি বিষয় আলোচনা করেছি। আজকের ক্লাসেও আমরা এই অধ্যায়ের কয়েকটি বিষয় আলোচনা করব। সেগুলো প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই যে আজকে কি কি আলোচনা করা হবে। আজকে আমরা আলোচনা করব সাদৃশ্য অনুমানের প্রকারভেদ, সাদৃশ্য অনুমান ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য বৈসাদৃশ্য, সাদৃশ্য অনুমান ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য বৈসাদৃশ্য, অপ্রকৃত আরোহ, পূর্ণাঙ্গ আরোহ, পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য, পূর্ণাঙ্গ আরোহ কি যথার্থ আরোহ, এবং সবশেষে এই অধ্যায় সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাচ্ছি। প্রথমেই আমরা আজকে সাদৃশ্য অনুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে কিন্তু আমরা সাদৃশ্য অনুমান কী এবং এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। প্রথমে আমরা দেখব যে সাদৃশ্য অনুমানের দুইটি প্রকার রয়েছে। একটি হচ্ছে সাধু সাদৃশ্য অনুমান এবং অন্যটি হচ্ছে অসাধু সাদৃশ্য অনুমান। আচ্ছা, সাধু সাদৃশ্য অনুমানটি কি? যে সাদৃশ্য অনুমানে কয়েকটি মৌলিক, গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়ে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে সাধু সাদৃশ্যমূলক অনুমান বলে। তাহলে আমরা বুঝতে পারছি যে সাধু সাদৃশ্যমূলক অনুমানে বা সাধু সাদৃশ্য অনুমানে এমন কতগুলো বৈশিষ্ট্যের মিল দেখানো হয় যেগুলো হচ্ছে মৌলিক, প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মানে খুব কোর পয়েন্টের যে মিলগুলো আছে সেগুলোর ওপর বেসিস করে সাধু সাদৃশ্য অনুমানে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন বলা হচ্ছে মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তারের সাদৃশ্য আছে। এই যে মানুষ এবং উদ্ভিদের মধ্যে যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তারের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু সবগুলোই মৌলিক, প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ বা বেসিক যে জায়গাটা বা ইম্পর্টেন্স দেওয়ার মতো যে বিষয়গুলো, মানে থাকে না কয়েকটা বিষয় যেগুলো খুব বেশি প্রাসঙ্গিক, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর মিল রেখে যখন নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয় তখন তাকে আমরা বলছি সাধু সাদৃশ্য অনুমান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে মানুষের মতো উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, মৃত্যু ও বংশবিস্তার হয়। মানুষের প্রাণ আছে, অর্থাৎ মানুষের যদি প্রাণ থাকে তাহলে উদ্ভিদেরও প্রাণ আছে। আমরা নতুন একটি বিষয় জানলাম। তাহলে এই যে এখানে যে আমরা অনুমানটি করলাম, একটি সাদৃশ্যমূলক অনুমান, এখানে কিন্তু খুব মৌলিক বিষয়গুলো আমরা ধরেছিলাম বলেই মানুষের প্রাণ আছে দেখে আমরা বলতে পারছি যে উদ্ভিদেরও প্রাণ আছে। তাহলে এখানকার যে অনুমানটা, এই অনুমানটা কিন্তু আমার সত্য হলো বা অনেকটাই সত্যের কাছাকাছি কিন্তু গেল। এরকম আমরা যখন মৌলিক বিষয়গুলো নিয়ে যখন সাদৃশ্যমূলক অনুমান করব তখন কিন্তু তার সিদ্ধান্তটা সত্য হওয়ার সম্ভাব্য অনেক বেশি থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাবো অসাধু সাদৃশ্য অনুমান। বলা হচ্ছে যে সাদৃশ্য অনুমানের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে অমৌলিক মানে অপ্রয়োজনীয়, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্য অনুমান বলে। অর্থাৎ আমরা যখন কোনো বিষয়ের অমৌলিক, মানে ধরেন দুইটা বিষয় যেটার সাথে আমরা সাদৃশ্য খোঁজার চেষ্টা করছি কিন্তু এমন মিল দেখলাম যেটা হচ্ছে অমৌলিক, গুরুত্বহীন, বাহ্যিক কোনো সাদৃশ্য, এরকমভাবে যখন আমরা কোনো একটি অনুমান করব তখন সেটি হবে অসাধু সাদৃশ্যমূলক অনুমান। আচ্ছা, যেমন বলা হচ্ছে উদাহরণে মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষেত্রে জন্ম, খাদ্য গ্রহণ, বৃদ্ধি, বংশবিস্তার ও সংবেদন রয়েছে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রে জন্ম, খাদ্য গ্রহণ, বৃদ্ধি, বংশবিস্তার ও সংবেদন রয়েছে। এখন আমরা যদি বলি মানুষের বুদ্ধিবৃত্তিক গুণটি রয়েছে তাহলে প্রাণীরও বুদ্ধিবৃত্তিক গুণটি রয়েছে। তাহলে এইগুলোর ওপর বেসিস করে আমি যদি বলি যে মানুষ যেহেতু একটি বুদ্ধিবৃত্তিক সম্পন্ন প্রাণী তাহলে অন্যান্য প্রাণী হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পন্ন, তাহলে কিন্তু কি হলো যে আমি যে কথাটা বললাম সে কথাটা কিন্তু ভ্যালিড হলো না। মানে এখানে হচ্ছে অসাধু সাদৃশ্যমূলক অনুমান। এইখানকার এই যে জন্ম, খাদ্য গ্রহণ, বৃদ্ধি, বংশবিস্তার, এটার সাথে কিন্তু যেটা বুদ্ধিবৃত্তি তার কিন্তু কোনো সম্পর্ক নেই।
কারণ প্রাণীদের বুদ্ধিবৃত্তি না থাকলেও তাদের জন্ম আছে, মৃত্যু আছে, খাদ্য গ্রহণ আছে, বৃদ্ধি আছে। এখানে মানুষ আর প্রাণীর মধ্যে আমরা মরণশীলতাটাকে হয়তো বা একটা সম্পর্ক করতাম। মরণশীলতাকে যদি আমরা সম্পর্ক করে বলতাম যে মানুষ একটি মরণশীল জীব, অর্থাৎ অন্যান্য প্রাণীরাও মরণশীল, বা মানুষ হয় মরণশীল, অন্যান্য প্রাণীরাও মরণশীল, তাহলে এই যে জন্ম, খাদ্য গ্রহণ, বৃদ্ধি, বংশবিস্তার, এটার সাথে মৃত্যুর সম্পর্ক আছে, কিন্তু এটার সাথে কিন্তু বুদ্ধিবৃত্তির সম্পর্ক নাই। এইভাবে যখন এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা বলছি যে মানুষও বুদ্ধিবৃত্তি, তাহলে অন্যান্য প্রাণী বুদ্ধিবৃত্তি হবে, তখন কিন্তু আমার সিদ্ধান্তটি কম সত্য হলো, মানে আমার সত্য থেকে অনেক দূরে, বরঞ্চ এখানে ভুল হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি চলে আসলো। এখন আমরা দেখব এই যে সাধু সাদৃশ্যমূলক অনুমান এবং অসাধু সাদৃশ্যমূলক অনুমান, এটা পার্থক্যটা কি। যদিও আমাদের আগের স্লাইডে আমরা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছি, এবার আমরা পয়েন্ট ধরে ধরে একটু পার্থক্যগুলো দেখার চেষ্টা করব। বলা হচ্ছে সাধু সাদৃশ্যমূলক অনুমানের সাদৃশ্যের বিষয়গুলো খুবই মৌলিক, গুরুত্বপূর্ণ ও আবশ্যক, কিন্তু অসাধু সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো খুবই অমৌলিক, গুরুত্বহীন ও অনাবশ্যক। যেটা আমি আগেই বললাম যে আগের স্লাইডটাতে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে উপরে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে মানুষ এবং উদ্ভিদের মধ্যে যে তাদের প্রাণ আছে, এটা খুবই মৌলিক হয়েছে, কিন্তু পরবর্তীতে মানুষ এবং প্রাণীর যে বুদ্ধিবৃত্তির সম্পর্কের কথা বলা হয়েছে সেটা কিন্তু অমৌলিক। তাহলে এখানে আমরা মূল যে পার্থক্যটা সেটি আমরা দেখতে পাচ্ছি। আবার বলা হচ্ছে সাধু সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো প্রাসঙ্গিক, কিন্তু অসাধু সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো অপ্রাসঙ্গিক। প্রথমে যে পয়েন্টটা বলা হয়েছে এই পয়েন্টটাকে একটু এলাবোরেট করে এখানে বলা হয়েছে, প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক শব্দের ধারা। সাধু সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হওয়ায় কার্য কারণ সম্পর্ক উজ্জ্বল থাকে, অসাধুতে তা থাকে না। যেমন এই যে আমি বললাম জন্ম, আমি যদি একটু আগের স্লাইডে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে জন্ম, মৃত্যু, বংশবিস্তার এগুলোর সাথে কিন্তু আমার যেটা জীববৃত্তিটা কিন্তু সম্পর্ক যুক্ত, কিন্তু এবং এটার সাথে হচ্ছে জীববৃত্তিটা হচ্ছে আমার রিলেটেড। কিন্তু যদি আমরা পরের এক্সাম্পলে যাই, মানুষ এবং প্রাণীর মধ্যে কিন্তু সেই বুদ্ধিবৃত্তিক যে গুণটি, সেই গুণটি কিন্তু প্রাসঙ্গিক নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার্যকারণ সম্পর্ক রয়েছে, জন্ম, মৃত্যু এগুলোর সাথে মরণশীলতা বা প্রাণী হওয়া বা জীব হওয়ার একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে, কিন্তু জন্ম, মৃত্যু, বংশবিস্তারের সাথে বুদ্ধিবৃত্তির কিন্তু কোনো কার্যকারণ সম্পর্ক নেই। যে কারণে আমরা বলতে পারছি যে সাধু সাদৃশ্যমূলক অনুমানে কার্যকারণ সম্পর্কের উপস্থিত থাকে, কিন্তু অসাধু সাদৃশ্যমূলক অনুমানে কার্যকারণ সম্পর্কের কোনো উপস্থিত থাকে না। সাধু সাদৃশ্যমূলক অনুমান অজ্ঞাত ও বৈসাদৃশ্যের বিষয়ের তুলনায় সাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা বেশি থাকায় এর মূল্য ও গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পায়। অসাধু সাদৃশ্যমূলক অনুমানের অজ্ঞাত ও বৈসাদৃশ্যের বিষয়ের সংখ্যা বেশি থাকায় এর মূল্য গুরুত্ব অনেকাংশে হ্রাস পায়। অর্থাৎ সাধু সাদৃশ্যমূলক অনুমান এর গুরুত্বটা হচ্ছে বেশি, এবং অসাধু সাদৃশ্যমূলক অনুমান যেটা তার গুরুত্বটা কম, সেটা কিন্তু আমাদের এক্সাম্পলের মধ্যে আমরা বুঝতে পেরেছি। সাদৃশ্যমূলক অনুমানের সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু অসাধু সাদৃশ্যমূলক অনুমানে সিদ্ধান্ত মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ আমরা যখন ঠিকঠাকভাবে একটি সাদৃশ্যমূলক অনুমান করতে পারবো তখন সেটা সত্যের কাছাকাছি হবে এবং সাধু সাদৃশ্যমূলক অনুমান হবে। আর যখন হচ্ছে আমি যতটা সত্য থেকে দূরে যাব ততটাই সেটা হচ্ছে অসাধু সাদৃশ্যমূলক অনুমান হবে। সাধু সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক, গুরুত্বপূর্ণ ও জ্ঞাত হওয়ায় অনুপপত্তির কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ এই যে সাধু সাদৃশ্যমূলক অনুমানে আমরা অনেকটা সতর্কভাবে এবং মৌলিক বিষয়গুলো নিয়ে যেহেতু এখানে অনুমান করি, তাই এখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম এবং এখানে অনুপপত্তি ঘটে না। কিন্তু অসাধু সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক, গুরুত্বহীন ও অজ্ঞাত হওয়ায় অনুপপত্তি বা যুক্তিদোষ হচ্ছে ঘটে। এটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অসাধু সাদৃশ্যমূলক অনুমান আমাদের ভুল হয় এবং সেখানে নানা রকমের অনুপপত্তি ঘটে। আমরা এর পরের স্লাইডে বা পরবর্তীতে এই অনুপপত্তিগুলো নিয়ে আলোচনা করব। সাধু সাদৃশ্যমূলক অনুমান একটি যৌক্তিক প্রক্রিয়া। কেন যৌক্তিক প্রক্রিয়া? কারণ এখানে আমি মৌলিক বিষয়গুলো নিয়ে একটি অনুমান করি, কিন্তু অসাধু সাদৃশ্যমূলক অনুমান একটি ভ্রান্ত প্রক্রিয়া। এখানে আসলে কোনো মৌলিক বা বৈজ্ঞানিক প্রক্রিয়া উপস্থিত থাকে না। সাধু সাদৃশ্যমূলক অনুমান প্রকৃতির
সাধু সাদৃশ্যমূলক অনুমান প্রকৃতির নিয়মকানুন সম্পর্কিত জ্ঞান ও সুসংগত চিন্তার সাথে সঙ্গতিপূর্ণ থাকায় জ্ঞান চর্চার ক্ষেত্রে সহায়ক, কিন্তু অসাধু সাদৃশ্যমূলক অনুমান সামাজিক কুসংস্কার, লোকবিশ্বাস ও কাল্পনিক চিন্তাধারার উপর নির্ভরশীল বলে বিশুদ্ধ জ্ঞান চর্চার ক্ষেত্রে অন্তরায় হিসাবে কাজ করে। আমরা সমাজে যেসব কুসংস্কার, সেসব কুসংস্কারকে দেখবেন অসাধু সাদৃশ্যমূলক অনুমান হিসেবে অনুমেয় করা হয়। যেমন আমরা ভূতে বিশ্বাস করি যে যদি আপনি মিষ্টি জাতীয় কোনো খাবার নিয়ে বাঁশবাগানের নিচে দিয়ে যান তাহলে হচ্ছে ভূত আপনাকে আক্রমণ করবে। এই যে তারা যে ধরনের অনুমানগুলো করছে এগুলো হচ্ছে একদমই অমৌলিক, বাহ্যিক এবং গুরুত্বহীন একটি জায়গা থেকে। তাই এই প্রক্রিয়াটিকে আমরা বলছি যে এটি হচ্ছে একটি কুসংস্কারমূলক প্রক্রিয়া এবং এটার সাথে প্রকৃতির নিয়মানুবর্তিতারও কোনো সম্পর্ক নেই। কিন্তু সাধু সাদৃশ্যমূলক অনুমানে যেহেতু আমি কোর বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তাই এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতিটাও কিন্তু উপস্থিত থেকে যাচ্ছে। এ পর্যায়ে আমরা সাদৃশ্য অনুমান ও বৈজ্ঞানিক আরোহের মধ্যে যেসব সাদৃশ্য রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব। আমরা জানি যে প্রকৃত আরোহ 3 প্রকার: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্যমান। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার যে সাদৃশ্যমূলক অনুমান এবং বৈজ্ঞানিক আরোহ দুটোই কিন্তু প্রকৃত আরোহের দুটি দিক। যেটা প্রথমে বলা হয়েছে যে দুটি হচ্ছে প্রকৃত আরোহের দুটি দিক, অর্থাৎ উভয়ই আরোহকেই প্রকৃত আরোহ বলা হয়। এটা আমরা সবাই জানি, যেহেতু এটা আমরা এর প্রকারভেদগুলো পড়েছি। উভয় অনুমানে আরোহমূলক লম্ফ বা জানা সত্য থেকে অজানা সত্যে গমন, প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষে এবং গোচর থেকে অগোচরে যাওয়ার একটি প্রক্রিয়া রয়েছে। তাহলে আমরা দেখতে পেয়েছি যে প্রকৃত আরোহের মধ্যে আরোহমূলক লম্ফ থাকে, তাহলে প্রকৃত আরোহের যত প্রকারভেদ রয়েছে সবগুলোর মধ্যে আরোহমূলক লম্ফ থাকবে, এটাই স্বাভাবিক। এ পর্যায়ে আমরা দেখব যে সাদৃশ্য অনুমান এবং বৈজ্ঞানিক আরোহ এর মধ্যে আমরা মিল দেখতে পেয়েছি, এবার একটু অমিল বা বৈসাদৃশ্য দেখার চেষ্টা করি। বলা হচ্ছে দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য প্রত্যক্ষ করে অনুমান করাকে সাদৃশ্যমূলক অনুমান বলে। অন্যদিকে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকরণ নীতি অনুসরণ করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করাকে বৈজ্ঞানিক আরোহ বলে। এটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। সাদৃশ্যমূলক অনুমানে বস্তুত বিশেষ থেকে বিশেষে গমন করা হয়। এটা খুব কোর একটা পয়েন্ট যে সাদৃশ্যমূলক অনুমানে বিশেষ থেকে বিশেষে, মানে আমি হচ্ছে 5টা মিলের ভিত্তিতে আমরা কি করছি, নতুন একটা মিলকে হচ্ছে আমরা বের করছি। তাহলে এখানে কিন্তু মূলত যদিও আমরা জানা সত্য থেকে একটা অজানা সত্যে গমন করছি, কিন্তু এখানে বিশেষ থেকে বিশেষে গমন হচ্ছে। যেমন আমরা বলছি মানুষ এবং প্রাণী উভয়ের জন্ম আছে, বৃদ্ধি আছে, বংশ বিস্তার আছে। মানুষ একটি মরণশীল জীব, অর্থাৎ প্রাণীরাও হচ্ছে মরণশীল জীব, বা মানুষ মরণশীল, প্রাণীও মরণশীল। এইভাবে যখন আমরা যাচ্ছি, এখানে দেখেন মানুষ সম্পর্কে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশ বিস্তার 4টা গুণ এবং প্রাণী সম্পর্কে 4টা গুণ, 4টা গুণের আমরা মিল রেখে নতুন একটি গুণকে আমরা অজানা সত্ত্বে গমন করলাম। এক্ষেত্রে আমাদের কি হলো, আমরা কিন্তু মূলত বিশেষ থেকে বিশেষে গমন করলাম। বলা হচ্ছে যেমন পৃথিবী নামক একটি বিশেষ গ্রহের কয়েকটি বিষয় নিরীক্ষণ করে মঙ্গল নামক অন্য আরেকটি বিশেষ গ্রহ সম্পর্কে অনুমান করা হয়। পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও মানুষ বাস করে। তাহলে এই যে মিল দেখে যখন বলা হচ্ছে নতুন একটি সিদ্ধান্তে যাওয়া হচ্ছে, এটা মূলত বিশেষ থেকে বিশেষে যাওয়ারই একটি প্রক্রিয়া হচ্ছে। আবার বলা হচ্ছে যেমন রাম, শ্যাম, রহিম, করিম প্রমুখ বিশেষ মানুষের মৃত্যু পর্যবেক্ষণ করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে বলা হয় সকল মানুষ হয় মননশীল। তাহলে এইখানে দেখেন 1, 2, 3, 4 চারজন মানুষের ওপর ভিত্তি করে একদম সমগ্র মানুষ সম্পর্কে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। তাহলে এইটাই মূলত বিশেষ থেকে সার্বিকে যাওয়ার প্রক্রিয়া, যেটা করা হচ্ছে বৈজ্ঞানিক আরোহে, কিন্তু অবৈজ্ঞানিক আরোহে মূলত কিন্তু সাদৃশ্যমূলক অনুমানে মূলত বিশেষ থেকে বিশেষে গমন করা হচ্ছে। পরবর্তী যেসব আমরা আরও বৈসাদৃশ্য পাবো বা পরবর্তীতে আমরা এইগুলোর সম্পর্কে কতগুলো সাদৃশ্য পাবো, সেগুলো হচ্ছে সাদৃশ্য অনুমান। পরবর্তীতে আমরা আলোচনা করব সাদৃশ্য অনুমান ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য। এতক্ষণ আমরা সাদৃশ্য অনুমান এবং বৈজ্ঞানিক আরোহের মিল অমিলগুলো দেখেছি, এখন অবৈজ্ঞানিক আরোহের সাথে যেসব মিল এবং অমিল আছে সেগুলো দেখার চেষ্টা করব। প্রথমে সাদৃশ্যগুলো দেখি। বলা হচ্ছে সাদৃশ্য অনুমান ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ই প্রকৃত আরোহের দুটি রূপ, যেটা আমরা এতক্ষণে জেনে ফেলেছি। উভয় আরোহেই কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় না। আমরা জানি যে অবৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি থাকে, কিন্তু কার্যকারণ নীতি কিন্তু থাকে না। ঠিক একইভাবে সাদৃশ্য অনুমানেও কিন্তু কার্যকারণ নীতি থাকে না। তাই এই দিক থেকে মিল আছে যে দুইটার একটার মধ্যেও কার্যকারণ নীতির উপস্থিতি নেই।
উভয় আরোহের সিদ্ধান্ত পর্যবেক্ষণ ভিত্তিক ও বাস্তব ঘটনা নিরীক্ষণীয়। আমরা সাদৃশ্যমূলক অনুমান এবং আমরা অবৈজ্ঞানিক আরোহের মধ্যে দেখেছি আমরা বাস্তবে যে জিনিসটা প্রত্যক্ষ করি সেই বিষয়ের উপর বেসিস করেই কিন্তু আমরা সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। উভয় আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য নিশ্চিত নয়। আমরা জানি অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তও সম্ভাব্য, একই সাথে সাদৃশ্য অনুমানেরও সিদ্ধান্ত কিন্তু সম্ভাব্য। উভয় আরোহে আরোহমূলক লম্ফ রয়েছে, যেহেতু দুইটাই হচ্ছে প্রকৃত আরোহের প্রকারভেদ, তাই আরোহমূলক লম্ফটা কিন্তু দুইটার মধ্যে উপস্থিত রয়েছে। উভয় আরোহের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আনুমানিক ধারণা গঠন বা প্রকল্প প্রণয়ন করা হয়। এই যে আমরা যখন অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা তখন কি করি, একটা আনুমানিক ধারণা গঠন করি বা একটি প্রকল্পের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাই। প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আপনারা পাবেন এবং আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই পুরো কোর্সের প্রত্যেকটি ক্লাস আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে জানাতে পারেন। উভয় আরোহকেই লৌকিক আরোহ বলা হয়, দৈনন্দিন জীবনে সাধারণ মানুষ ব্যবহার করে থাকে। তাহলে এই দুটো আরোহকেই বলা হচ্ছে লৌকিক আরোহ। এই যে নতুন নতুন কিছু শব্দ পার্থক্য করতে গিয়ে আপনি নতুন একটা শব্দ পেলেন লৌকিক আরোহ, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং পরীক্ষার সময় যখন পার্থক্যগুলো আসবে তখন এই শব্দগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সাহায্য করবে পার্থক্য নিরূপণ করার জন্য। এবার আমরা দেখব সাদৃশ্য অনুমান ও অবৈজ্ঞানিক আরোহের বৈসাদৃশ্য, অর্থাৎ দুইটার মধ্যে কি কি পার্থক্য আছে। বলা হচ্ছে সাদৃশ্য অনুমানে আমরা বিশেষ আশ্রয় বাক্য থেকে বিশেষ সিদ্ধান্তে উপনীত হয়। কারণ এখানে আমরা কি করি যে একটা বিশেষ থেকে বিশেষে গমন করি, 4-5টা গুণের ভিত্তিতে নতুন একটি গুণকে আমরা আবিষ্কার করি, তাহলে এখানে বিশেষ থেকে বিশেষে যাওয়া হলো। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে আমরা একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করি। তাহলে আমরা বলতে পারি যে অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে বিশেষ থেকে সার্বিকে গমন করার একটি প্রক্রিয়া। এই জায়গাটায় কিন্তু পার্থক্য আছে। সাদৃশ্য অনুমানে আমরা অসম্পূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করি, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ আর অবাধ ও বিরোধীন দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সাদৃশ্যমূলক অনুমান যতটা না স্ট্রং, তার চেয়ে কিন্তু বেশি স্ট্রং অবৈজ্ঞানিক আরোহ। কারণ অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আমরা কি করি, অবাধ ও বিরোধহীন দৃষ্টান্ত পর্যবেক্ষণ করি। অনেকগুলো আমরা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে, যেরকম আমি এই যাবৎকালে এমন কোনো কোকিল দেখিনি যে যার রং কালো নয়। তাহলে এইটার ভিত্তিতে যখন আমি বলছি যে পৃথিবীর সকল কোকিল হয় কালো, এটা যতটা স্ট্রং, আর সাদৃশ্যমূলক অনুমানে যখন আমরা 4-5টা মিলের ভিত্তিতে যখন নতুন একটা কথা বলছি, সেটা আসলে তত বেশি স্ট্রং নয়। সাদৃশ্য অনুমানে সিদ্ধান্ত স্থাপনের জন্য কোনো পরম নিয়মের ওপর নির্ভর করতে হয় না, কিন্তু অবৈজ্ঞানিক আরোহকে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি নামে একটি পরম নিয়মের ওপর নির্ভর করতে হয়। আমরা জানি যে অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থাকে, কার্যকারণ নীতি থাকে না, কিন্তু সাদৃশ্য অনুমানে একটা নীতিও থাকে না, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিও থাকে না, কার্যকারণ নীতিও থাকে না। তাহলে এই জায়গাটায় কিন্তু পার্থক্য আমরা উপলব্ধি করতে পারছি। এইবার দেখতে পাবো যে সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্যগুলো অসম্পূর্ণ, কিন্তু অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্যের বৈশিষ্ট্যগুলো মৌলিক ও পূর্ণ। সাদৃশ্য অনুমানের যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে এইটার উপর বেস করে আসলে সব ক্ষেত্রে অনুমান করা সম্ভব না, কিন্তু অনেক ক্ষেত্রে আসলে অবৈজ্ঞানিক আরোহকে কাজে লাগানো যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাদৃশ্য অনুমানের যে কার্যকারিতা বা এটার যে ব্যবহার, তার ক্ষেত্র থেকে বেশি পরিধি রয়েছে অবৈজ্ঞানিক আরোহের। সাদৃশ্য অনুমানের সংখ্যার চেয়ে সাদৃশ্যের গুরুত্ব ও প্রাসঙ্গিকতার ওপর নির্ভর করতে হয়। মানে সাদৃশ্য অনুমানের ক্ষেত্রে আপনি কত বেশি সাদৃশ্য দেখছেন সেটার চেয়ে হচ্ছে সাদৃশ্যগুলো কত বেশি প্রাসঙ্গিক সেটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্তের সংখ্যাধিক্যের ওপরই বেশি জোর দেওয়া হয়। মানে অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে দৃষ্টান্তর সংখ্যাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু সাদৃশ্য অনুমানে আসলে সংখ্যা দিয়ে কিছু হচ্ছে না। আমরা যখন বলছি যে এ যাবৎকালে যত কাক দেখেছি কালো, তাহলে এখানে কিন্তু আমি অনেক অনেক কাক দেখেছি, সবাইকেই কালো দেখেছি। এখানে দৃষ্টান্তর যে সংখ্যাগত জায়গাটা সেটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছে। সাদৃশ্য অনুমানের ভিত্তি সাদৃশ্য, এটার ভিত্তি হচ্ছে শুধু সাদৃশ্য, কিন্তু আমরা যদি অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে দেখি তখন তার ভিত্তি হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। এটা কিন্তু একটা নীতির ওপর, আর এটা শুধুমাত্র সাদৃশ্যের ওপর। সাদৃশ্য অনুমানে সাদৃশ্যের সংখ্যা ও গুরুত্ব যত বেশি হবে, সিদ্ধান্তের সম্ভাবনার মাত্রা তত বেশি হবে। অবৈজ্ঞানিক আরোহে বাস্তব নিরীক্ষিত দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে, সিদ্ধান্তের সম্ভাবনা তত বেশি হবে। তাহলে এখানেও কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ মৌলিক পার্থক্য খুঁজে পাচ্ছি। এর পরবর্তীতে আমরা আলোচনা করব যে সাদৃশ্য অনুমানের ভ্রান্তি নিরসন, অর্থাৎ
কোন কোন সাদৃশ্য অনুমান আসলে ভুল বা কোন কোন সাদৃশ্য অনুমান আসলে ঠিক, এই ধরনের ভ্রান্তি যাতে আমরা দূর করতে পারি সেজন্য কয়েকটা দৃষ্টান্তের আলোকে আমরা একটু দেখার চেষ্টা করব। বলা হচ্ছে মানুষের মতো গাছপালারও জন্ম, বৃদ্ধি, ক্ষয়, মৃত্যু আছে, মানুষের বুদ্ধি আছে, অতএব গাছপালারও বুদ্ধি আছে। এই যে আমি যে জন্ম, বৃদ্ধি, ক্ষয়, মৃত্যু, এটার সাথে কিন্তু আসলে বুদ্ধিবৃত্তির সম্পর্ক নাই, কিন্তু তারপর আমি একটা সম্পর্ক করেছি। এবার এটা কিভাবে ভুল, এবং এটাকে এই ক্ষেত্রে আমি যে ভুল করছি, এই ভুলের কারণে আমার একটি অনুপপত্তি হচ্ছে, এটাকে বলা হচ্ছে অসাধু সাদৃশ্যমূলক অনুমানজনিত অনুপপত্তি। এখানকার যে অনুমানটা করা হয়েছে এটা হচ্ছে অসাধু সাদৃশ্যমূলক অনুমান, এবং এটা করার কারণেই অনুপপত্তিটা ঘটেছে, এজন্যই অনুপপত্তির নাম হয়েছে অসাধু সাদৃশ্যমূলক অনুমানজনিত অনুপপত্তি। আচ্ছা, অনুপপত্তির সংজ্ঞাটার ক্ষেত্রে কিভাবে দেওয়া হয়েছে, যে কোন ক্ষেত্রে অনুপপত্তি হতে পারে? দুটি বস্তুর মধ্যে গুরুত্বহীন ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা হলে অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি ঘটে। এবার এই যুক্তিটা আমরা বিশ্লেষণ করি। যুক্তির বিশ্লেষণে বলা হয়েছে উপযুক্ত যুক্তিটি অবৈধ, কারণ উপযুক্ত যুক্তিটি অসাধু সাদৃশ্যমূলক অনুমানের একটি দৃষ্টান্ত। উক্ত যুক্তিতে দুটি বস্তুর মধ্যে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের উপর ভিত্তি না করে কেবলমাত্র গৌণ, গুরুত্বহীন ও বাহ্যিক সাদৃশ্যের উপর ভিত্তি করে অনুমান করায় অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি ঘটেছে। এখানে মানুষ ও গাছপালার মধ্যে কোনো মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য উল্লেখ করা হয়নি। মানুষের বুদ্ধি আছে, সুতরাং গাছপালারও বুদ্ধি আছে। এই সাদৃশ্য রূপক, কৃত্রিম ও ভ্রান্ত, এজন্য যুক্তিতে অবৈধ। এরকমভাবে আপনাদের উদ্দীপকে যদি অবৈধ বা ভ্রান্ত কোনো দৃষ্টান্ত দেওয়া থাকে তাহলে এইটা আপনারা এই ফরম্যাটে বা এই ভাষায় কিন্তু আপনারা ব্যাখ্যা করতে পারেন, যে কেন এটা হচ্ছে অসাধু সাদৃশ্যমূলক অনুমান, বা কেন এই যুক্তিটি ভুল, কারণ এটা হচ্ছে অসাধু সাদৃশ্যমূলক অনুমান। এখানে যে বিষয়গুলোর উপর সাদৃশ্য করা হয়েছে সেগুলো অমৌলিক, অগুরুত্বপূর্ণ, সে কারণে আমাদের এই অনুপপত্তিটি ঘটেছে। এভাবে আপনারা পরীক্ষার খাতায় উল্লেখ করে দিবেন। এরকম আমরা আরও কিছু দৃষ্টান্ত দেখতে চাই, মানে যেখানে অনুপপত্তি ঘটেছে, তাহলে কি হবে, আপনাদের অনুপপত্তিগুলো ধরতে সহজ হবে। বলা হচ্ছে দুটি বস্তুর মধ্যে ফুল, পাতা, শাখা ও আকৃতির মিল আছে, অতএব তাদের ফলও একই রকম। কিন্তু এটা কি হবে সবসময়? মানে দুইটা বস্তুর মধ্যে যদি ফুল, পাতা, বা দুইটা গাছের মধ্যে ফুল, পাতা, শাখা এগুলো যদি একরকমই দেখতে লাগে তাহলে কি দুইটা ফলের স্বাদ কি একরকম হবে? কখনো কিন্তু সেরকম হবে না। মানুষের মতো গ্রামোফোনও কথা বলে, হাসে, কাঁদে ও গান গায়। মানুষের মতো গ্রামোফোনেরও সুখ দুঃখ অনুভব করে। একটা মানুষের সাথে মেশিনের কতগুলো অমৌলিক বিষয়কে সাদৃশ্য করা হয়েছে। রহিম দেখতে করিমের মতো, রহিম বুদ্ধিমান, সুতরাং করিমও বুদ্ধিমান। এই যে দেখতে, রহিম দেখতে, অর্থাৎ বাহ্যিক একটা বিষয়ের ওপর এখানে সাদৃশ্য করা হয়েছে, এটা হচ্ছে এটার অনুপপত্তি। একটি মাছ ও ব্যাঙ উভয়ের মেরুদণ্ড ও মস্তিষ্ক আছে, মাছের ইন্দ্রিয় আছে, সুতরাং ব্যাঙেরও ইন্দ্রিয় আছে। এই যে বাহ্যিক, আমরা মেরুদণ্ড, অমৌলিক, অগুরুত্বপূর্ণ, এগুলোর উপর বেসিস করে যখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি তখন সেটা অসাধু সাদৃশ্যমূলক অনুমানে রূপান্তরিত হচ্ছে। আরেকটা আমরা দেখতে পাই যে মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্যগ্রহণ ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে। মানুষের প্রাণ আছে, সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। এইটা যে আমরা করলাম এটি কিন্তু একটি বৈধ যুক্তি, বা এটি হচ্ছে এখানে কোনো অনুপপত্তি ঘটেনি, এখানে সাধু সাদৃশ্যমূলক অনুমান হয়েছে। কারণ হচ্ছে এখানে যে মিলগুলো দেখানো হয়েছে এবং যে কার্যকারণ সম্পর্কটা দেখানো হয়েছে এটা প্রাসঙ্গিক, মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক্ষেত্রেও আপনাদের যুক্তিটি বৈধ এবং কেন বৈধ সেটির কিন্তু ব্যাখ্যা করে দিতে হবে। বিশ্লেষণে বলা হয়েছে যুক্তিটি অনুসারে মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্যগ্রহণ প্রভৃতি বিষয়ে মিল সাদৃশ্য রয়েছে। আমরা পূর্ব থেকেই বৈজ্ঞানিক সিদ্ধান্ত হিসেবে জানি মানুষের প্রাণ আছে এবং উদ্ভিদেরও প্রাণ আছে। এখানে মানুষ ও উদ্ভিদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সাদৃশ্য দেখে সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে জন্ম, বৃদ্ধি, মৃত্যু ইত্যাদির সাথে প্রাণের অস্তিত্বের একটি কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। তাহলে এই যে একটা সুন্দর ভাষায়, বইয়ের ভাষাতে এখানে যেরকম লেখা আছে ঠিক একইভাবে পরীক্ষার সময় যখন আপনারা লিখবেন বইয়ের ভাষাতে সুন্দর করে গুছিয়ে লিখবেন। লেখা কম, কিন্তু আপনি এটাতে কিন্তু অনেক বেশি মার্কস ক্যারি করতে পারছেন। এবার আমরা নতুন আরেকটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের অবৈধ সার্বিকীকরণ। মানে আমরা এর আগে অবৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা করেছি আগের ক্লাসে। অবৈধ সার্বিকীকরণটা কি, এবার আমরা একটু বইয়ের ভাষাতে যাই তাহলে বুঝতে পারবো। আমি এ যাবৎ যত মানুষ দেখেছি তারা প্রত্যেকেই স্বার্থপর, সুতরাং সকল মানুষই স্বার্থপর। তাহলে এখানে কি করেছে, যে একজন ব্যক্তি সে যত মানুষকে দেখে যায় সবাই স্বার্থপর, কিন্তু এইটার উপর বেসিস করে সে বলছে যে প্রত্যেকটা মানুষই স্বার্থপর। তাহলে এখানে যে তিনি যে প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতিটা দেখেছেন সেখানে কিন্তু তার দেখার মধ্যে ভুল আছে। আমি কখনোই বলতে পারি না যে প্রতিটি মানুষই স্বার্থপর। এভাবে যদি আমি বলি তাহলে কিন্তু সেটা সত্যের বিরোধী হয়ে গেল। বলা হচ্ছে এই যুক্তিটি অবৈজ্ঞানিক আরোহের একটি দৃষ্টান্ত।
অবৈজ্ঞানিক আরোহের যদি নিয়মকানুন আমি দেখি তাহলে ওই নিয়মকানুন অনুযায়ী এটা যুক্তি হচ্ছে, মানে যুক্তির ফরম্যাটে পড়ছে, কিন্তু এটা বাস্তবে সত্য হচ্ছে না। যুক্তিটি অনুসারে নিজের অভিজ্ঞতা থেকে পাওয়া যায় যে এ পর্যন্ত যত মানুষের সাথে মেশা হয়েছে তারা প্রত্যেকেই স্বার্থপর নয় এমন কোনো মানুষের সাথে তার পরিচয় ঘটেনি। তাহলে এটা তো তার সীমাবদ্ধতা যে স্বার্থপর নয় এমন কোনো মানুষের সাথে তার পরিচয় ঘটেনি। আমরা যেটা করব সেটা হচ্ছে যে যখনই আমরা অবৈজ্ঞানিক আরোহের কোনো সিদ্ধান্ত নিব, সেখানে ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে যদি আমরা একটি সার্বিক অভিজ্ঞতাকে বেশি প্রায়োরিটি দেই, তাহলে কিন্তু সেখানে আমরা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমরা কি করেছি, আমার নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেটাকে আমি একটা ইউনিভার্সাল অভিজ্ঞতা বানিয়েছি। সে কারণে এখানে যেটা ঘটেছে সেখানে অবৈধ সার্বিকীকরণ, মানে এই যে জিনিসটাকে যে আমি ইউনিভার্সাল করেছি, এটা আমার অভিজ্ঞতা দিয়ে আমি কিভাবে ইউনিভার্সাল করব? আমার তো একটা ইউনিভার্সাল অভিজ্ঞতা থেকে আমি হয়তো বা এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারতাম। এই যে আমি যেমন নিজের অভিজ্ঞতাটাকে সবার অভিজ্ঞতা মনে করছি, এটা হচ্ছে অবৈধ সার্বিকীকরণ, এবং এ কারণে এই যুক্তিটিতে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে। অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তির সংজ্ঞায় বলা হচ্ছে অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রকৃতি নিয়মানুবর্তিতা অনুসরণ করে কার্যকরণ সম্পর্ককে অপনয়ন করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করলে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে। অর্থাৎ নিজের যে অভিজ্ঞতা বা নিজের যে অপর্যাপ্ত অভিজ্ঞতা সেটার ভিত্তিতে যখন কোনো কার্যকরণ সম্পর্ক ছাড়াই আমরা অনুমান করব, তখন সেখানে এই অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটবে। এবার যুক্তিটির বিশ্লেষণে লেখা হয়েছে যে আলোচ্য যুক্তিটি অবৈধ কারণ এতে খুব কম সংখ্যক দৃষ্টান্তের অভিজ্ঞতার উপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। একটা মানুষ কতজন মানুষের সাথে মিশেছে, সে যে বলছে যে প্রত্যেকটা মানুষই স্বার্থপর, সে হয়তো বা 2000, 3000, 4000, 5000 মানুষের সাথে মিশেছে, কিন্তু এই যে দৃষ্টান্তের যে সংখ্যাটা, এই দৃষ্টান্তের সংখ্যাটা কিন্তু মোট মানুষের তুলনায় অনেক কম। যদিও দৃষ্টান্তের সংখ্যা বৃদ্ধি করা যেত, অর্থাৎ অধিক লোকের সঙ্গে মেশা যেত, তাহলে কোনো না কোনো স্বার্থহীন লোকের সন্ধান মিলে যেত। তখন বিরোধহীন অভিজ্ঞতার পরিবর্তে বিরোধপূর্ণ অভিজ্ঞতা সৃষ্টি হতো, আর এই বিরোধপূর্ণ অভিজ্ঞতা দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যেত না। তাহলে বলা হচ্ছে যে তিনি যদি আরও অনেক মানুষের সাথে মিশতো বা এমন কোনো মানুষের সাথে মিশতো যিনি হচ্ছে স্বার্থপর না, তাহলে কিন্তু তিনি এই ধরনের কোনো কথা বলতে পারতো না। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে অপর্যাপ্ত দৃষ্টান্তের উপর ভিত্তি করে বিরোধহীন অভিজ্ঞতার উপর নির্ভর করে কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা বা সিদ্ধান্ত গ্রহণ করায় অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে। তাহলে যখনই আমরা অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কোনো অনুমান করব, সেখানে ব্যক্তিগত অভিজ্ঞতার বাইরে গিয়ে আমরা একটু সার্বিক অভিজ্ঞতা বা ইউনিভার্সাল যেসব বিষয় আছে সেগুলোকে যদি আমরা প্রায়োরিটি দেই, সার্বিক বিষয়টাকে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের অনুপপত্তি ঘটবে না। এইবার আমরা আলোচনা করব অপ্রকৃত আরোহ নিয়ে। আমরা এতক্ষণ পর্যন্ত প্রকৃত আরোহের যে 3টি প্রকারভেদ রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করেছি। এখন আলোচনা করব অপ্রকৃত আরোহ নিয়ে। অপ্রকৃত আরোহ কি, সংজ্ঞাটা একটু দেখি। বলা হচ্ছে যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে। অর্থাৎ যে অনুমান বা যুক্তি পদ্ধতি আপাতত দৃষ্টিতে দেখতে অনেকটা আরোহের মতো, কিন্তু আরোহের মূল বৈশিষ্ট্য হিসাবে এতে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে না। এই যে মূল কথাটা আমরা দেখেছি, প্রকৃত আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে, অপ্রকৃত আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে না, তাকে অপ্রকৃত আরোহ বলে। এটাই হচ্ছে মূল বিষয়টা। আচ্ছা, এবার কিভাবে আরোহমূলক লম্ফ থাকে না বিস্তারিত জানার চেষ্টা করছি। যুক্তিবিদদের মতে আরোহমূলক লম্ফ যে আরোহের এটি অনুপস্থিত থাকে সেটিকে অপ্রকৃত আরোহ বলে। অপ্রকৃত আরোহকে তথাকথিত আরোহ বলে। তাহলে অপ্রকৃত আরোহের আরেকটা নাম হচ্ছে তথাকথিত আরোহ। অপ্রকৃত আরোহকে মিল 3 ভাগে ভাগ করেছে। যুক্তিবিদরা বলছেন যে যে অনুমানে আরোহমূলক লম্ফ থাকে না সেটা হচ্ছে অপ্রকৃত আরোহ, এবং অপ্রকৃত আরোহকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, একটি হচ্ছে যুক্তিসাম্যমূলক আরোহ, এবং অন্যটি হচ্ছে ঘটনা সংযোজন। এইবার আমরা এই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব, তাহলে এই অপ্রকৃত আরোহ সম্পর্কে আপনাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টটি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। পূর্ণাঙ্গ আরোহ। পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে বলা হয়েছে যে আরোহ অনুমানের সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ যে পূর্ণ গণনামূলক আরোহ কি। পূর্ণ গণনামূলক আরোহ এরকম যে সবগুলো দৃষ্টান্ত, কোনো কিছু বাদ দেয়নি, সবগুলো দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন কোনো আলমারির প্রতিটি বই পর্যবেক্ষণ ও নিরীক্ষণ করে দেখা গেল যে প্রত্যেকটি বই উপন্যাস, সুতরাং আলমারির সকল বই হয় উপন্যাস। এখানে দেখেন
আলমারির কিন্তু প্রত্যেকটা বইকে হচ্ছে পর্যবেক্ষণ করা হয়েছে, তারপরে বলছে যে আলমারির সকল বই হয় উপন্যাস। আবার ধরেন একটা ঝুড়ির প্রত্যেকটা আম কি আপনি পর্যবেক্ষণ করলেন, করে বললেন যে এই ঝুড়ির প্রত্যেকটা আম পাকা। তাহলে এখানে কি হলো, আপনি যখন পর্যবেক্ষণ করলেন, পর্যবেক্ষণ করে যে কথাটা বললেন এটা নতুন কোনো কথা না, আপনি পর্যবেক্ষণের যোগফলটাকে প্রকাশ করলেন। এখানে কিন্তু আপনি কোনো অনুমানে গেলেন না, আপনি একটা যোগফল বা সব কিছু মিলে আপনি যেটা পেলেন সেটা বলেন। এখানে আপনার অনুমান প্রক্রিয়া যেটা মানে বাস্তবিক অর্থে বা যেটা অ্যাকচুয়ালি অনুমান, সেটার কিন্তু আসলে প্রকাশ পেল না। এজন্য এটার আরেকটা নাম বলা হয়েছে পূর্ণ গণনামূলক আরোহ, মানে সবগুলাকে কাউন্ট করার পরে একটা সিদ্ধান্তে যাওয়া। আচ্ছা, এবার হচ্ছে আমরা পূর্ণ গণনামূলক আরোহ বা পূর্ণাঙ্গ আরোহের যেসব বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। পূর্ণাঙ্গ আরোহ সীমিত সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মানে ওই যে আমি বললাম যে একটা ঝুড়ি আম সেটা কাউন্টেবল, তারপরে হচ্ছে এক আলমারির বই এটা কাউন্টেবল, এক্ষেত্রে আমরা এই পূর্ণাঙ্গ আরোহ ব্যবহার করতে পারি। কিন্তু যেসব জিনিস আনকাউন্টেবল, যেরকম হচ্ছে আপনার বাতাস, যেরকম হচ্ছে আপনার পানি, যেরকম হচ্ছে আপনার চাল, এইসব বিষয়গুলো কিন্তু সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ আরোহের কোনো অনুমান গ্রহণ করতে পারবো না। কারণ পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে এরকম যে আমাকে প্রত্যেকটা দৃষ্টান্ত ঘাটতে হবে। এখন আমি যদি বাংলাদেশের বিভিন্ন নদীর পানি পর্যবেক্ষণ করে যদি বলি যে পৃথিবীর সব পানি হয় মিঠা পানি, তাহলে কিন্তু হলো না। এভাবে কিন্তু আসলে দৃষ্টান্ত আমি নিতে পারবো না পূর্ণাঙ্গ আরোহে, কারণ পূর্ণাঙ্গ আরোহের মধ্যে প্রত্যেকটা দৃষ্টান্তকে কাউন্ট করতে হবে। কিন্তু এখানে যেহেতু প্রত্যেকটা দৃষ্টান্ত কাউন্ট করার সুযোগ নেই, তাই যে বিষয়গুলো অগণিত সেখানে আসলে পূর্ণাঙ্গ আরোহ খাটবে না। আচ্ছা, এবার আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে আপনারা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। বলা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ সীমিত সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই আরোহের ক্ষেত্রে প্রতিটি প্রাসঙ্গিক দৃষ্টান্তকে পৃথকভাবে পরীক্ষা করতে হয়। তাহলে এখানে কি করে যে এই সিদ্ধান্তের ক্ষেত্রে কি করে আমরা প্রত্যেকটা জিনিসকে ইন্ডিভিজুয়ালি আমরা কাউন্ট করি, ইন্ডিভিজুয়াল আমরা প্রত্যেকটা জিনিসকে পরীক্ষা করি, নিরীক্ষা করি। পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত সংগ্রহ করা হয় এবং সকল স্বতন্ত্র দৃষ্টান্তগুলোকে প্রকাশ করা হয়, মানে সবগুলোকে আর কি কাউন্ট করা হচ্ছে। পূর্ণাঙ্গ আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির খুবই অস্পষ্ট প্রয়োগ লক্ষ্য করা যায়। যেহেতু এখানে প্রত্যেকটা দৃষ্টান্তই আসলে পরীক্ষা করা হচ্ছে, নিরীক্ষা করা হচ্ছে, এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আসলে ওই অর্থে আর কি ব্যবহার করা হচ্ছে না। প্রকৃতির কোনো নিয়মকে এখানে অনুসরণ করা হচ্ছে না, তার যে নিরীক্ষণের যে ফলাফল সেটির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে আমরা দেখব যে পূর্ণাঙ্গ আরোহে কোনো রকম কার্যকারণ সম্পর্কের উপস্থিতি থাকে না। এখানে কার্যকারণ সম্পর্কের উপস্থিতি থাকে না কারণ যেহেতু আমি একটা ঝুড়ির প্রত্যেকটা আমকে যখন পরীক্ষা করে বা নিরীক্ষা করে বলছি যে এই ঝুড়ির প্রত্যেকটা আম মিষ্টি, এখানে কিন্তু আসলে আমের মিষ্টি হওয়ার সাথে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। এখানে পুরোটাই আমার পরীক্ষণ এবং নিরীক্ষণের উপর নির্ভর করছে। অপ্রকৃত আরোহ হিসাবে পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ থাকে না। আরোহমূলক লম্ফ কেন থাকে না? কারণ এটা হচ্ছে অপ্রকৃত আরোহ। অপ্রকৃত আরোহে আরোহমূলক লম্ফ থাকে না। আমরা কোনো জানা সত্য থেকে অজানা সত্যে গমন করছি না, আমরা এখানে জানা সত্য থেকে জানা সত্যে গমন করছি। কারণ যখন আমি দৃষ্টান্তগুলোকে গণনা করছি তখনই আমার সিদ্ধান্তটা অটোমেটিকলি বের হয়ে আসছে। পূর্ণাঙ্গ আরোহ পদ্ধতি কেবল সীমাবদ্ধ ও অল্প সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যেগুলো অনেক বেশি অগণিত সেখানে কিন্তু আনকাউন্টেবল জিনিসে এই অনুমানটি বা এই পদ্ধতিটি ব্যবহার করা যায় না। পূর্ণাঙ্গ আরোহ কোনো সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করতে পারে না, অর্থাৎ অতিরিক্ত কোনো অর্থ বা অতিরিক্ত কোনো তথ্য কিন্তু প্রকাশ করতে পারে না। এজন্য এই আরোহের সিদ্ধান্তটি অনুমান হিসেবে নতুন কোনো তথ্য সরবরাহ করে না, আমরা নতুন কোনো তথ্য পাই না। পূর্ণাঙ্গ আরোহে জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে উত্তরণ ঘটে না, আমরা একটি জানা বিষয় থেকে যোগফল করে আরেকটি জানা বিষয়ে যাই। এই আরোহের সিদ্ধান্ত আপাতত দৃষ্টিতে সার্বিক মনে হলেও এটা আসলে সার্বিক বাক্য না। ওই যে আমি আলমারির প্রত্যেকটা বই পর্যবেক্ষণ করে বলছি যে আলমারির প্রত্যেকটা বই হচ্ছে উপন্যাস, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আচ্ছা আমি একটা আলমারি সম্পর্কে, একটা আলমারির সব বই সম্পর্কে আমি একটা সিদ্ধান্ত বললাম, তাহলে এটা তো সার্বিক। কিন্তু এটা আপাতত দৃষ্টিতে দেখতে সার্বিক, কিন্তু বাস্তবে আমি প্রত্যেকটা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করেছি, তাই এই সিদ্ধান্তটা কিন্তু সার্বিক নয়। পূর্ণাঙ্গ আরোহের সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। পূর্ণাঙ্গ আরোহে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা নিশ্চিত হয়। কেন নিশ্চিত হয়? কারণ আমি প্রত্যেকটা জিনিসকে কাউন্ট করছি। আমি যখন একটা ঝুড়ির প্রত্যেকটা আমকেই দেখছি যে সেটা হচ্ছে পাকা, তখন কিন্তু আমি যখন বলছি যে ঝুড়ির প্রত্যেকটা আম পাকা, তখন সেখানে আসলে অনিবার্যভাবে সত্য হবে, কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই প্রত্যেকটা জিনিস কাউন্ট করার ফলে। পূর্ণাঙ্গ আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য। পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য।
এখন আমরা আলোচনা করব যে এই যে পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ, আমরা জানি এটি হচ্ছে একটি অপ্রকৃত আরোহ এবং এটার সাথে আমরা কি করছি, প্রকৃত আরোহের যে একটি ভাগ বা প্রকারভেদ বৈজ্ঞানিক আরোহ, এর মাঝখানে আমরা সাদৃশ্য বৈসাদৃশ্য দেখার চেষ্টা করছি। বলা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহ উভয়ই বাস্তব ঘটনার পর্যবেক্ষণ ও নিরীক্ষণ ভিত্তিক অনুমান। আমরা দুইটার মধ্যে কি করি, যে বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করি এবং নিরীক্ষণ করতে হয় দুইটা ক্ষেত্রে। উভয় অনুমানেই একটি করে সিদ্ধান্ত নিঃসৃত হয়। আমরা প্রত্যেকটা জায়গায় আসলে একটি করে সিদ্ধান্ত নিঃসৃত হচ্ছে। উভয় অনুমানে আশ্রয় বাক্যগুলো বিষয়ভিত্তিক ও বস্তুনিষ্ঠ, অর্থাৎ যে বিষয়ের উপর আমরা ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছি সেই আশ্রয় বাক্যগুলো বিষয়ভিত্তিক হতে হবে এবং বস্তুনিষ্ঠ হতে হবে, তা না হলে আসলে আমরা অনুমান সিদ্ধান্তে যেতে পারছি না। উভয় অনুমানে সিদ্ধান্তের সাধারণীকরণ ও সার্বিকীকরণ করা হয়, অর্থাৎ একটা সার্বিক বিষয় সম্পর্কে একটি মন্তব্য করা হয়, একটি সিদ্ধান্ত নেওয়া হয়, এজন্য বলা হয়েছে সার্বিকীকরণ বা সাধারণীকরণ করা হয়। উভয় আরোহের অনুমানে স্ব দৃষ্টিকোণ থেকে যুক্তি স্থাপন করা হয়, অর্থাৎ উভয় আরোহী তাদের নিজস্ব জায়গা থেকে তারা কেন বৈধ বা কেন সত্য সেইটা কিন্তু তারা উপস্থাপন করছে। উভয় আরোহ অনুমানই আরোহের পর্যায়ভুক্ত আলোচ্য বিষয়, মানে দুইটাই হচ্ছে আরোহের আলোচনার বিষয়বস্তু, এদিক থেকে মিলের কথা বলা হয়েছে। আচ্ছা, আরও একটা যেটা আমরা মিস করে গিয়েছি সেটা হচ্ছে যে মূল যেটা মিল সেটি হচ্ছে বৈজ্ঞানিক আরোহ এবং পূর্ণাঙ্গ আরোহের যে সিদ্ধান্তটা কিন্তু নিশ্চিত, কারণ বৈজ্ঞানিক আরোহের মধ্যে কার্যকারণ সম্পর্ক, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির কারণে এটার সিদ্ধান্তটা হচ্ছে নিশ্চিত, এবং পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে যেহেতু এটা পূর্ণ গণনা করা হয় তাই এটার সিদ্ধান্তটাও কিন্তু নিশ্চিত। এরপর যে আমরা চলে যাব পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের বৈসাদৃশ্য, অর্থাৎ এদের মধ্যে যে পার্থক্য। বলা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে বা নিরীক্ষণ করে একটি সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, কিন্তু বৈজ্ঞানিক আরোহে মাত্র কয়েকটি দৃষ্টান্ত পরীক্ষা করে সার্বিক যুক্তিবাক্য গঠন করা হয়। পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ থাকে না, কিন্তু বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ থাকে। এটা হচ্ছে বেসিক একটা কোর পার্থক্য, যে একটাতে আরোহমূলক লম্ফ আছে আর একটাতে আরোহমূলক লম্ফ নেই। পূর্ণাঙ্গ আরোহে নতুন জ্ঞানের সন্ধান নেই, কিন্তু বৈজ্ঞানিক আরোহে নতুন জ্ঞানের সন্ধান আছে, অর্থাৎ বৈজ্ঞানিক আরোহে একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার মাধ্যমে নতুন একটি তথ্য আমাদেরকে দেয়, কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আসলে নতুন কোনো আমরা তথ্য পাই না, এখানে আমরা বিশেষ থেকে বিশেষে গমন করি। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত আপাত সার্বিক বাক্য মনে হলেও আসলে তা সার্বিক নয়, কিন্তু বৈজ্ঞানিক আরোহে পরিষ্কারভাবে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, যেটা বারবার আপনাদেরকে বলে এসেছি। পূর্ণাঙ্গ আরোহ কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল নয়, কিন্তু বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল। এটাও একটা কোর পার্থক্য। পূর্ণাঙ্গ আরোহের মধ্যে আমরা গণনা করছি, এখানে কার্যকারণ সম্পর্ক বা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির কোনো ব্যবহার নেই, কিন্তু আমরা দেখছি যে বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতি দুইটারই ব্যবহার করা হয়ে থাকে। এখন এই যে আমরা দেখছি যে পূর্ণাঙ্গ আরোহের মধ্যে পূর্ণ গণনা করা হচ্ছে, এটাকে আমরা আসলে ওই রকম আরোহ হিসেবে যেহেতু আরোহমূলক লম্ফ নেই তাই আমরা এটাকে আসলে ওই রকম আরোহ হিসাবে প্রতিষ্ঠা করতে পারছি না, বা এটা সম্পর্কে একটা প্রশ্ন আমাদের সবার মনে জেগে যাচ্ছে যে পূর্ণাঙ্গ আরোহ কি যথার্থ আরোহ, মানে এটার মধ্যে কি আসলে অনুমান হচ্ছে বা এখানে কি আসলে আমি নতুন কোনো তথ্য পাচ্ছি, এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে চলে আসে। এই প্রশ্নটা আপনাদের পরীক্ষার মধ্যেও আসবে, আপনাদের মনের মধ্যেও এসেছে, এটা কিভাবে পরিষ্কার করব। পূর্ণাঙ্গ আরোহ যথার্থ আরোহ কিনা এ নিয়ে যুক্তিবিদদের মধ্যে মতভেদ রয়েছে, মানে যুক্তিবিদরাও মধ্যেও এটার মধ্যে একটা কনফ্লিক্ট রয়েছে। গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ। এরিস্টটল মনে করেন যে এটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহটা যথার্থ আরোহ বা প্রকৃত আরোহ। কেন মনে করছেন? আকৃতিগত দিক থেকে এটি একমাত্র প্রকৃত আরোহ। ভারতীয় যুক্তিবিদ পি.কে. রায়ের মতামত অনুযায়ী যেহেতু প্রকৃতি নিয়মানুবর্তিতার ওপর কিছুটা নির্ভরতা রয়েছে সেহেতু একে প্রকৃত আরোহ বলা যায়। তারা এটাকে বলছে কারণ এটার সিদ্ধান্তটা হচ্ছে নিশ্চিত। এইভাবে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনার সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা কম, আপনার অনুমানটা নিশ্চিত হবে। এজন্য তারা এটাকে প্রকৃত আরোহ বলতে চায় এরিস্টটল। আর ভারতীয় যুক্তিবিদ পি.কে. রায় তিনি বলছেন যে এক্ষেত্রে যে শুধুমাত্র আমরা গণনা করি ব্যাপারটা তা না, এখানে আমাদের কিছু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করতে হয়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির বাইরে গিয়ে তো আর পূর্ণ গণনামূলক আরোহ করতে পারে না, সে কারণে তারা এটাকে প্রকৃত আরোহ বলতে চাচ্ছেন। কিন্তু যুক্তিবিদ মিল ও বেইন মনে করেন পূর্ণাঙ্গ আরোহ সত্যিকারের আরোহ নয়, তাদের মতে এটি কোনো প্রকৃত বা যথার্থ আরোহ নয়। তারা বলছেন যে মিল এবং
বেইন মনে করছেন যে এটা হচ্ছে প্রকৃত কোনো আরোহর মধ্যেই পড়ে না। কেন বলেছেন তার যুক্তিগুলো শুনেন। বলা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত, এটা একটা যুক্তি। এই জন্য এই আরোহে জানা থেকে অজানা সত্ত্বে গমন করার সুযোগ নেই, এজন্য সিদ্ধান্তটি নতুন কোনো জ্ঞান দিতে পারে না। অর্থাৎ এখানে যে সিদ্ধান্তটি এটা নতুন কোনো জ্ঞান দেয় না, একটা যোগফল তারা প্রকাশ করে বা সবকিছু মিলিয়ে তারা যেটা পায় সেই জিনিসটা প্রকাশ করে। বলা হচ্ছে ঘটনা পর্যবেক্ষণের সময় এই আরোহকে যে রূপে পাওয়া যায় সিদ্ধান্তে সে রূপেই প্রকাশ করা হয়। ওই যে যখন ঘটনা পর্যবেক্ষণ করে আমি যে ফলাফলটা পাচ্ছি ওইটাই সিদ্ধান্ত গিয়ে দাঁড়াচ্ছে। প্রকৃত আরোহে আমরা দেখি বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়, কিন্তু এখানে বিশেষ থেকে বিশেষে গমন করা হয়। এবং আবার বলা হচ্ছে যে পূর্ণাঙ্গ আরোহে সার্বিক থেকে সার্বিকে গমন করা হয়। যেমন একটা ঝুড়িতে যদি 50টা আম থাকে তাহলে সে 50টা আমকে গণনা করা হচ্ছে এবং সবশেষে কমেন্ট করা হচ্ছে বা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে এই ঝুড়ির প্রত্যেকটা আম মিষ্টি বা এই ঝুড়ির প্রত্যেকটা আম পাকা। তাহলে আমার যে আশ্রয় বাক্যে হচ্ছে 50টা আম, আবার আমার সিদ্ধান্ত গিয়ে হচ্ছে 50টা আম সম্পর্কে একটি মন্তব্য। তাহলে দুইটাই হচ্ছে সার্বিক থেকে সার্বিকে যাওয়া বা বিশেষ থেকে বিশেষে যাওয়ার একটি প্রক্রিয়া। পূর্ণাঙ্গ আরোহে জ্ঞানের কোনো অগ্রগতি নেই, নতুন জ্ঞানের সংযোজন নেই, নিছক জ্ঞাত ঘটনাবলীর একটি সংক্ষিপ্ত সমীকরণ। অর্থাৎ এই যে আমি যে বিষয়গুলো জানি সেটার একটা ফলাফল বা সংক্ষিপ্ত সমীকরণ, এজন্য এটিকে যথার্থ বা প্রকৃত আরোহ বলা যায় না। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি দেখতে শুধু সার্বিক যুক্তিবাক্যের মতো, কিন্তু এটি আসলে সার্বিক যুক্তিবাক্য নয়, এটি কতগুলো বিশেষ যুক্তিবাক্যের সমষ্টি মাত্র, অর্থাৎ সিদ্ধান্তগুলো সমষ্টি। এজন্য এটিকে যথার্থ বা প্রকৃত আরোহ বলা যায় না। শিক্ষার্থীবৃন্দরা, যদি পরীক্ষার মধ্যে আপনাদের এই প্রশ্নটি আসে তাহলে আপনারা কোনো পক্ষ না নিয়ে দুইটি পক্ষের যে যুক্তি সেই যুক্তিগুলো আপনারা উপস্থাপন করবেন এবং এখানে যেমন শেষ করা হয়েছে মিল এবং বেইনের যুক্তি দিয়ে, ঠিক একইভাবে মিল এবং বেইনের যুক্তি দিয়ে আপনারা শেষ করবেন যে এটিকে প্রকৃত বা যথার্থ আরোহ বলা যায় না, তাদের যুক্তি অনুযায়ী আপনারা বলবেন। এই পর্যায়ে আমাদের আজকের এই ক্লাসটি শেষ করেছি আমরা। এখন সর্বশেষ একটি সৃজনশীল প্রশ্ন সমাধানের মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি যত প্রশ্ন আছে আপনাদের সেগুলো পরিষ্কার করে দিতে চাই। প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নটির যে উদ্দীপক রয়েছে সেটি একটু পড়তে চাই। বিনু ও বর্ণ স্কুলের এক ছুটিতে দেশের বাড়িতে বেড়াতে গিয়েছে। তাদের বাড়িতে আছে নানা রকমের ফলের গাছ, লিচু গাছ অনেক, লিচু বাগানই বলা চলে। অনেকগুলো গাছে লিচু পেকেও রয়েছে। এই ফলটি তাদের দুজনেরই খুব প্রিয়। তারা অবশ্য জানে না যে এগুলো বাদুড়েরও খুব পছন্দ। দুই ভাই বোন উঠানে দাঁড়িয়ে গাছগুলোর দিকে তাকিয়েছিল। হঠাৎ চাঁদের আধো আলো ছায়ায় দেখে কতগুলো পাখি উড়ে এসে লিচু গাছে বসেছে, আবার উড়ে যাচ্ছে। বাবা তাদের পাশ থেকে বললেন, ওগুলো বাদুড়, পাখি নয়। বিনু যুক্তি দেয়, এগুলো তো পাখির মতো উড়ছে, কাজে বাদুড়ও পাখি। এই যে একটা কথা বা এই যে একটা আমরা দেখতে পাচ্ছি অনুমান করা হয়েছে। আচ্ছা, এটাকে আমরা কোট করলাম। এবার দেখি প্রশ্ন কি, যে অপ্রকৃত আরোহ কাকে বলে? অপ্রকৃত আরোহ হচ্ছে যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে না, সেটা হচ্ছে অপ্রকৃত আরোহ। এবং এটির সংজ্ঞা আপনারা আমাদের ক্লাসগুলো ভালো মতো করলেই জানতে পারবেন। পূর্ণাঙ্গ আরোহের দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। আপনি পূর্ণাঙ্গ আরোহের যে কোনো দুইটা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করে দিবেন। উদ্দীপক অনুসারে বিনুর বাবার সিদ্ধান্তকে কেন সাধু সাদৃশ্যমান বলা হবে? এই যে বিনুর বাবা বলছে যে এগুলো হচ্ছে পাখি না, এগুলো হচ্ছে বাদুড়, মানে বাদুড়কে সে পাখি হিসেবে স্বীকার করছে না। এখানে কিভাবে সাধু সাদৃশ্যমান বলা হচ্ছে? কারণ তিনি এই বাহ্যিক, অমৌলিক এবং অপ্রাসঙ্গিক যে মিলগুলো রয়েছে সেই মিলগুলোর ভিত্তিতে তিনি কিন্তু সিদ্ধান্ত নেয়নি। তিনি বলছেন যে বাদুড় এবং পাখি আলাদা। এই যে তিনি যে আলাদা করতে পেরেছেন, অর্থাৎ তিনি কি করেছেন? একটি সাধু সাদৃশ্যমূলক অনুমান গঠন করাকে নির্দেশ করেছেন। এক্ষেত্রে আপনারা এই যে বিনুর বাবা অমৌলিক বিষয়গুলোকে যে পরিহার করে যে তিনি বলল যে বাদুড় এবং পাখি এক নয়, এর মাঝখানে তাই নিয়ে একটি সাধু সাদৃশ্যমূলক অনুমানকে নির্দেশ করেছে। এবার সাধু সাদৃশ্যমূলক অনুমান কি, সেটার ব্যাখ্যা বর্ণনা এবং তার যুক্তিটি কেন বৈধ সেটা কিন্তু আপনারা সাধু সাদৃশ্যমূলক অনুমানের ক্ষেত্রে বা সেইভাবে আপনারা প্রয়োগ করে দেখিয়ে দিতে পারেন। এবং সবশেষ প্রশ্নটি হচ্ছে, বিনুর সিদ্ধান্ত কেন মন্দ বা অসাধু সাদৃশ্যমূলক অনুমান হয়েছে? তোমার সপক্ষে যুক্তি দাও। আমরা কিন্তু আমাদের এই ক্লাসে কিভাবে একটি যুক্তিকে আপনারা খণ্ডন করবেন সেটি আপনাদেরকে শেখানো হয়েছে। ঠিক একইভাবে কেন অসাধু সাদৃশ্যমূলক অনুমান হয়েছে সেটি আপনারা বর্ণনা করবেন, কারণ তারা হচ্ছে বাহ্যিক, অমৌলিক এবং অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে সম্পর্কযুক্ত করেছে। এরপরে আপনারা অসাধু সাদৃশ্যমূলক অনুমান কি সেটির আপনারা ব্যাখ্যা দিবেন বা সংজ্ঞা দিবেন। সংজ্ঞা দেওয়ার পরে এইবার তারা যে কথাটা বলেছে এই যুক্তিটা যেভাবে আপনাদেরকে খণ্ডন করানো শেখানো হয়েছে এই ক্লাসটিতে, সেভাবে আপনারা
ভাষাগত জায়গাটি ঠিক রেখে খণ্ডন করে দিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি।